জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী সময়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন সেই সময়ে বাংলাদেশের প্রায়োরিটি ছিল যে সদ্য ঘটে যাওয়া যে গণহত্যা বাংলাদেশের মাটিতে হয়েছিল, আমাদের তরুণ ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশের একটা স্বৈর শাসনের অবসান ঘটিয়েছিলেন। তাদের যে উপরে সংগঠিত নিষ্ঠুরতা, তাদেরকে উপরে যে গণহত্যা হয়েছে সেই বিচারের দাবিটা সেখানে প্রবলভাবে ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেন তখন অন্তর্বর্তীকালীন সরকারের দুটো প্রায়োরিটির মধ্যে একটা ছিল এই জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রিফর্ম। তো সুতরাং দুটো প্রায়োরিটির এক জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। আমি যখন দায়িত্ব নিয়ে, আপনারা জানেন যে এই মূল ভবনটি তখন পরিত্যক্ত অবস্থায় ছিল, চিফ প্রসিকিউটরের কার্যালয় পরিত্যক্ত অবস্থায় ছিল, একটা টিন শেডে কার্যক্রম চলছিল। তার আগের প্রসিকিউশনে যারা ছিলেন তারা সব কিছু এলোমেলো রেখে পালিয়ে গিয়েছিলেন, বইপত্র নথিপত্র বৃষ্টিতে ভিজছিল, এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। সেখান থেকে আপনারা জানেন যে শুরু করেছিলাম, আমরা প্রথমেই ছুটে যাই আহত যারা আছেন হসপিটালে তাদের কাছে, যেখানে আলামত আছে গণহত্যার শিকার যারা হয়েছেন সেগুলোর কাছে আমরা ছুটে যাই এবং সেগুলো সংগ্রহ করতে থাকি। পরবর্তী সময়ে গুমের ব্যাপারে যে তদন্ত হয় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করি এবং এই কাজ করার মাধ্যমে আপনারা জানেন যে একটা কঠিন সময়ে যে কঠিন চ্যালেঞ্জ ছিল সেগুলোর মধ্য দিয়ে আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কারণ আমাদের দায়বদ্ধতা ছিল বাংলাদেশের ছাত্র জনতার প্রতি, যারা জীবনের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। তাদের এই শহীদ পরিবারের সহযোগিতা পেয়েছে। আমি আজকের দিনে বিশেষভাবে স্মরণ করব যে শহীদ পরিবারের সদস্যরা যারা আমাদের উপর আস্থা রেখেছিলেন, আমাদের কাছে এসছেন, সাক্ষ্য দিয়েছেন, আমাদের তদন্ত কাজ, আমাদের বিচার কাজে সাহায্য করেছেন। শহীদ পরিবারের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের যে সমস্ত ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বিগত সরকারের ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দ সবাই এই বিচারের ব্যাপারে আন্তরিক ছিলেন। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছেন, এখানে বিল্ডিংগুলোকে নতুন করে সাজিয়েছেন। সুতরাং সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যে দায়িত্বটা পালন করেছি, আজকে যে পর্যায়ে এসেছে বিচার একটা গতিশীল পর্যায়ে আছে। আমরা চাইব, আমরা আশা করি বাংলাদেশের এই যে জনতা, ছাত্র জনতার বিশাল যে বাংলাদেশ, তাদের উপরে সংগঠিত নিষ্ঠুরতার যে দাবি তাদের মধ্যে আছে, যে বিচারের তৃষ্ণা আছে, যে পরিবারের মানুষগুলো গুম হয়ে গেছে আর কখনো ফিরে আসবে না, সেই পরিবারগুলো চায় বাংলাদেশে তাদের এই পরিবারগুলো নিখোঁজ হওয়ার বিচার হোক, সঠিক বিচার হোক, যাতে করে তারা অন্তত একটা সান্ত্বনা পান যে তাদের প্রিয়জনকে ফেরত না পেলেও অন্তত যারা এই অন্যায়টা করেছিল তাদের একটা বিচার হয়েছে। সেই বিচারের যে তৃষ্ণা, সেইটার থেকে আমি মনে করি যে ইনশাল্লাহ নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম একদল যখন ক্ষমতার থেকে চলে যায়। আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। এটাই মোটামুটি এখনকার প্রতিক্রিয়া আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। মিডিয়ার বন্ধুদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনারা গত 1.5 বছরে এই ট্রাইব্যুনালকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ফোকাসড করেছেন, আমাদের বিচারের প্রয়োজনীয়তাগুলো, আমাদের বক্তব্যগুলোকে যেভাবে দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছেন, মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা অপূর্ণাঙ্গ হতো, সম্ভব হতো না, কঠিন হতো। মিডিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন, রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা, দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা এটার প্রমাণ দিয়েছেন। আমি আশা করব আপনারাও আগামীতেও এই একই ধারা অব্যাহত রাখবেন। বাংলাদেশটা আবার সবার হোক, বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যে অপরাধগুলোর বিচার আজকে এখানে হচ্ছে, এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসুক। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারবো না। আবার গুম হয়ে যাবে, নাই হয়ে যাবে, যখন তখন তাকে ধরে নিয়ে যেয়ে হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে, এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি। আমরা হ্যাপি, আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি, আমার টিমমেটরা সবাই
প্রত্যেকেই তার যার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছেন। আমি প্রত্যেকের উপরে আজকে বলছি, আমি প্রত্যেকের উপরে সন্তুষ্ট। আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি যে যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেককে আমাকে হেল্প করেছেন। আমি আশা করব আগামী যিনি চিফ প্রসিকিউটর আসছেন তিনি একই ধরনের সহযোগিতা পাবেন, তিনিও সফল হবেন। বাংলাদেশ সবাই মিলে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। তদন্ত করে দেখেছি এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলে এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করে, বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা জানেন যে কী ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া অগ্রসর হয়েছে। কারণ দুই একজনের ব্যক্তিগত ক্ষোভের থেকে সে বুঝে হোক না বুঝে হোক যদি বলে সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে মনে করি না। আমি অস্বাভাবিক কিছু মনে করব না এই কারণে যে যখনই একটা নির্বাচিত সরকার আসেন তারা কিন্তু তাদের পছন্দের লোকজনকে ন্যাচারালি রিপ্লেসড হয়। আপনারা জানেন সরকার যখন ক্ষমতায় আসে সব জায়গাতে তো নির্বাচিত সরকারের লোকজন আসবে, এটা অস্বাভাবিক আমি মনে করছি না। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাতে অবাক হবার কিছু নেই। আপনারা এখান থেকে দুদিন আগে বলছিলেন যে আইনমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছে এবং সরকারের সদিচ্ছা আছে, আপনারা বোধহয় বৈঠকও করেছেন, সেই বিষয়টা একটু জানতে চাই। আর আপনারা কি আসলে অপেক্ষা করছিলেন যে সরকারই সরিয়ে দেখ আপনাদেরকে? দেখুন, দেখেছি অন্যান্য গুরুত্বপূর্ণ পদ থেকে অনেকে সরে গেছে, কিন্তু না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে। তো সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সে কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারতো, সে কারণে আমি এটা সঠিক মনে করিনি। আমাদের তদন্ত সংস্থা তদন্তগুলো গুছিয়ে এনে রেখেছিলেন, তো যখন এক প্রক্রিয়াগুলো সমাপ্তির দিকে থাকে তো তখন একের পর এক কিন্তু রেডি থাকলে তখন কিন্তু একের পর এক তদন্ত রিপোর্টগুলো আসতে থাকে। এটাও অস্বাভাবিক কিছু না, চলমান প্রক্রিয়া। এটা অনেক দিন ধরে তদন্ত পেন্ডিং হয়েছিল, সেগুলোকে তারা ফাইনাল স্টেজে নিয়ে এসে শেষ করেছেন। যখন আপনারা জানেন যে একটা জিনিস যখন কমপ্লিট হয় তখন ওই ফরম্যাটের সূত্র ধরে বাকিগুলো কিন্তু সহজেই সমাপ্ত করা যায়, সেই অর্থে তারা করেছেন। আপনার 17 মাসের দায়িত্ব পালনকালে যে বিচারগুলো হয়েছে, রায় হয়েছে, এগুলো নিয়ে কি কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ আছে? আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালতে উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয় বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেঁটে দেখবেন আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। পিক এন্ড চুজ করেছেন এরকম অভিযোগ কি আসতে পারে? আমাদের আইনেই পিক অ্যান্ড চুজ করার বিষয় আছে, মানে আইনে বলা হয়েছে, যেমন ধরুন আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনী গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। আমরা কিন্তু সমস্ত পুলিশ বাহিনীর বিচার করতে পারবো না। আমরা সুপিরিয়র কমান্ডারদের এবং সবচাইতে যারা নটোরিয়াস ভূমিকায় ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনবো। এটা যদি পিক অ্যান্ড চুজ বলেন, এটা অবশ্যই পিক অ্যান্ড চুজ, এবং আইনে এই ক্ষমতা দেয়া আছে যে চিফ প্রসিকিউটর ডিসাইড করবেন কোন কোন মামলাকে তিনি এই ট্রাইব্যুনালে নিয়ে আসবেন, কোন কোনগুলোকে আনবেন না, কোনোটা দরকার হলে সাধারণ আইনে পাঠিয়ে দিতে পারবেন। সুতরাং মানবতা বিরোধী অপরাধের বিচার দুনিয়ার ইতিহাসে দেখবেন কোথাও গণহারে হাজার হাজার সৈন্যকে শাস্তি দেওয়া হয় না, সেখানে টপ কমান্ডারদের দেওয়া হয় এবং যারা একদম সরাসরি অ্যাট্রোসিটির সাথে ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল তাদেরকেই সাজা দেওয়া হয়। আমাদের আইনে এটা বলা আছে। যেমন ধরেন একটা ঘটনায় 5 জন আসামি আছে, 5 জন আসামিকে কিন্তু আমি 5 বার ট্রায়াল করতে পারি। প্রথমে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, যেটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার ধারণা সম্পূর্ণ উল্টা। সে কারণে অনেকে মনে করেন যে ওকে বিচার করছে, ও তো আসামি হতে পারতো। হ্যাঁ, সে যে আসামি হবে না পরবর্তীতে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তের মামলা প্রমাণের জন্য আমরা যদি 5 জনের মধ্যে বাকি 4 জনকে সাক্ষী হিসাবে নিয়ে এসে মামলাটা প্রমাণ করি এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদন্ত করি, তাহলে কিন্তু কোনো রকমের আইনগত ব্যত্যয় হবে না। সুতরাং আমাদের আইনে এই সুযোগ আছে, এই বিচারের ধারাটাই ভিন্ন।
সে কারণে কোনো রকমের পিক অ্যান্ড চুজ বলতে যে অর্থে ব্যবহার করা হয় সেই ধরনের কিছু করা হয়নি। আমরা যা কিছু করেছি অ্যাজ পার ল করেছি। আপনার সময় এই যে যতজন প্রসিকিউটররা ছিলেন এদের ভিতরে এক ধরনের গ্রুপিং আমরা দেখতে পেয়েছি। এইটা চিফ প্রসিকিউটর হিসেবে আপনার দায় নেবেন কিনা, মানে আপনার একটা ব্যর্থ না, এটা আমি কোনো গ্রুপিং নাই। আমি আপনাদের স্পষ্ট করে বলছি, প্রসিকিউশন অফিসে কোনো গ্রুপিং নেই। আমাদের গ্রুপ ছিল কিভাবে, কাজের ক্ষেত্রে শেখ হাসিনার মামলার জন্য 3 জন প্রসিকিউটরের গ্রুপ, চানখারপুলের জন্য 3 প্রসিকিউটরের গ্রুপ, তারপরে আশুলিয়ার জন্য গ্রুপ, দ্যাট ওয়াজ দ্য গ্রুপ। আমাদের মধ্যে কোনো গ্রুপিং ছিল না। আপনার অন্য সহকর্মীদের সিদ্ধান্ত কি তারা এখন না সে অন্য সব তাদেরটা তারা থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। Thank you. না ইনফ্যাক্ট সেরকম কিছু নাই, আসলে হস্তান্তর তো তেমন কিছু নাই। উনি আসলে তো আমি ন্যাচারালি তাকে ওয়েলকাম করব। আচ্ছা, আমার মূল পরিচয়, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, সুতরাং আমার জায়গা হচ্ছে আইন পেশা। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমার স্বাভাবিক কর্মজীবনে ফেরত যাব। আমি তো একদিনের জন্য বেকার থাকছি না, কোনো সমস্যা নেই। সমপদের কোনো পদে যাচ্ছেন না? না আপাতত কোনো পদে যাচ্ছি না, আপাতত আমার পুরাতন পেশায় ফিরে যাচ্ছি।